কেমন আছো? তোমাদের ওয়েলকাম জানাই গুরুকুল স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল। আমি বিক্রম। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হলো আমাদের কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ওকে, যারা কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সম্বন্ধে জানতে চাও, যাদের ডাউট আছে, তারা অবশ্যই চ্যানেলটি দেখো। পুরো ভিডিওটি দেখার পরে তোমাদের ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করি যে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ। তো আমাদের এই যে জলবায়ু শ্রেণীবিভাগগুলি রয়েছে, তো এই জলবায়ু শ্রেণীবিভাগের মধ্যে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ, যেটি কিনা 1900 সাল এবং 1918 এবং 1936 এই 3 বছরে পরিমার্জিত রূপ হলো কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ। এবং 3 বছর ধরে এই 3 বারের মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন সময়ে তার যে জলবায়ুর যে শ্রেণীবিভাগটা দিয়েছেন সেটি পরিমার্জন করেছেন এবং সম্পূর্ণ একটি সঠিক জলবায়ু পরিমাপ দিয়ে গেছেন। ওকে, তো চলো তো আমরা দেখি যে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ যেটা রয়েছে, তিনি যে শ্রেণীবিভাগটা করেছেন সাধারণত প্রধান এবং গৌণ এবং প্রগৌণ এই 3টি ভাগে আমাদের পৃথিবীর যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে জলবায়ুগুলিকে ডিনোট করেছেন এবং তাভাবে ভাগ করেছেন। আমরা একে একে জানবো। প্রথমে প্রধান আর গৌণ, তারপর প্রগৌণ। কিন্তু আমাদের প্রগৌণ জানার দরকার নেই, শুধুমাত্র প্রধান আর গৌণ জানলেই হবে। আমাদের ক্লাস 12-এর জন্য এইটুকুই যথেষ্ট। আর যেটা প্রগৌণ হিসাবে যদি আমরা পড়তে চাই, সেটা আমাদের অনার্স লেভেলে পড়ানো হয় বিশেষ করে, এবং সেখানে নোটে লাগে। বিশেষ করে তিনি মোট যে জলবায়ু শ্রেণীবিভাগ দিয়েছেন সমস্ত মিলে 25টি। ওকে, কিন্তু আমরা এখানে দেখবো কটা শ্রেণীবিভাগ রয়েছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস আমাদের গৌণ আর প্রধান মিলে 12টি শ্রেণীবিভাগই আমাদের পড়তে হবে। ওকে, তো চলো শুরু করি। তাহলে তিনি যে এই শ্রেণীবিভাগটা দিলেন, এই শ্রেণীবিভাগটা তিনি আইডিয়া কোথা থেকে পেলেন বা তার যে প্রাসঙ্গিকতা সেটি কোথা থেকে এলো? বলা যায় যে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, তার নাম ক্যান্ডল। তো আমরা অনেকেই শুনেছি ক্যান্ডল যে ফরাসি বিজ্ঞানী, তিনি 1887 খ্রিস্টাব্দে একটি যে আমাদের ভূপ্রকৃতিগুলো রয়েছে বা আমাদের যে গাছ রয়েছে সেই স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন জলবায়ুর ভিত্তিতে। ওকে, তো তিনি যে শ্রেণীবিভাগটা দিয়েছিলেন এভাবে বলেছিলেন যে মেগাথার্মাস, ওকে, মেগাথার্মস, জেরোফাইট, মেসোথার্মস, মাইক্রোথার্মস আর হেকিস্টোথার্মস। এই যে 5টা অঞ্চলে 5 ধরনের জলবায়ু যে স্বাভাবিক উদ্ভিদের প্রমাণ দিয়েছিলেন, এই স্বাভাবিক উদ্ভিদের প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু কোপেন ঠিক তার শ্রেণীবিভাগটা 5টি ভাগে ভাগ করে। একটি হলো প্রধান, যেটা A B C D E, এই 5টি প্রধান ভাগে ভাগ করেন। ওকে, তো আমরা দেখব কিভাবে তিনি সেই মেগাথার্মস, হেকিস্টোথার্মস, জেরোফাইটের মানে তত্ত্বর ভিত্তিতে তার শ্রেণীবিভাগটা করেন। না, আমরা শুনেছিলাম যে মেগাথার্মস যেটি রয়েছে সেটি আমরা কোথায় দেখা যায় না, সাধারণত নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল, যেখানে টেম্পারেচার কিন্তু আমাদের 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই অঞ্চলে কিন্তু আমাদের কি না মেগাথার্মস জাতীয় উদ্ভিদ জন্মাতে দেখা যায়। ওকে, এক ধরনের উদ্ভিদ দেখা জন্মা যায় যেটা হলো আমাদের জেরোফাইট। জেরোফাইট কোথায় না মরু অঞ্চলে উদ্ভিদ, যে সমস্ত কাঁটা জাতীয় উদ্ভিদ তাদের জেরোফাইট বলা হয়। তবে মেসোথার্মস হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে একটু উপর দিকে বা আমাদের অক্ষাংশ একটু ভিত্তিতে, এখানে শীতের ঠান্ডার পরিমাণটা সামান্য আসবে এবং বিভিন্ন ধরনের ফল জাতীয় গাছ যেখানে দেখা যায় সেটি হলো আমাদের মেসোথার্মস। ওকে, যেটা আমরা বলতে ভূমধ্যসাগর বা নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল। ওকে, বুঝতে পারা গেল। আর আসছে সেটি আসছে আমাদের এরপরে মাইক্রোথার্মস, যেটা আমাদের ঠান্ডা প্রবণ অঞ্চল, যেখানে বরফাবৃত দেখা যায়, আবার কোনো সময় বছরের বিভিন্ন সময় বরফমুক্ত অবস্থাও দেখা যায়। ওকে, এরকম অবস্থা দেখা যায় যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে মাইক্রোথার্মস উদ্ভিদ জন্মায়। আর কিছু অঞ্চল রয়েছে যে অঞ্চল একদমই পাতাবিহীন উদ্ভিদ বা হেকিস্টোথার্ম, যেখানে উদ্ভিদের পরিমাণ খুবই কম, প্রায় বছরে সারা বছরই বরফাবৃত থাকে। এই ধরনের যে উদ্ভিদ অঞ্চল সেটাকে আমরা বলে থাকি হেকিস্টোথার্মস। ওকে, তো ঠিক আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তিনি EH বলে যেটা ডিনোট করেছেন ক্রান্তীয় বৃষ্টিয় জলবায়ু অরণ্য, যেটি আমাদের মেগাথার্মস বা আমাদের যে উদ্ভিদ সেই জলবায়ু অঞ্চলে। তারপরে আছে B, শুষ্ক জলবায়ু অঞ্চল। ওকে, বোঝা গেল। তারপরে C, মধ্য অক্ষাংশ মৃদু শীতযুক্ত মানে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। ওকে, এবারে মধ্য অক্ষাংশ তীব্র শীতযুক্ত বা আমাদের যেখানে শীতের পরিমাণ বেশি থাকে এবং বছর বিভিন্ন সময় সেটি বরফাবৃত থাকে বা বিভিন্ন সময়ে আমাদের বরফমুক্ত অঞ্চল দেখা যায়। আরেকটি দেখা যায় সেটা হচ্ছে মেরু জলবায়ু অঞ্চল। মেরু জলবায়ু অঞ্চল মানে যে সমস্ত অঞ্চল সারা বছরই বরফ জমে থাকে, মেরু অঞ্চল। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে তিনি জলবায়ু শ্রেণীবিভাগটা করেছেন। তো এই যে প্রধান 5টি শ্রেণীবিভাগ, এই 5টি বিভাগের উপর ভিত্তি করে আরও কিছুগুলি গৌণ ভাগ নিয়েছেন। সেই গৌণ ভাগগুলিকে অ্যাড করে এবং এর বিভিন্ন অঞ্চলের সঙ্গে অঞ্চল মিলিয়ে তিনি সমস্ত তার যে সম্পূর্ণ যে শ্রেণীবিভাগটা সেটি বলেছেন। চলো তাহলে দেখে নিই। আর যে গৌণ ভাগগুলো রয়েছে সেগুলি কী কী
সেগুলি ছোট হাতের এফ বলে ডিনোট করেছেন, যে এফে কিন্তু বলা হয় সর্বদা আর্দ্র অঞ্চল, যেটা সবসময় বৃষ্টিপাত দেখা যায় বেশিরভাগ সময়। যেমন আমরা নিরক্ষীয় অঞ্চলে আমরা প্রতিদিন কিন্তু বিকেল 4টের সময় আমরা বৃষ্টিপাত দেখতে পাই, বা প্রতিনিয়ত আমরা বৃষ্টিপাত দেখতে পাই। তার জন্য আমরা বলে থাকি সর্বদা আর্দ্র অঞ্চল এফ অঞ্চল বলে। ছোট হাতের এসকে বলেছেন শুষ্ক গ্রীষ্মকাল, না যে সমস্ত জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক অঞ্চল থাকে, শুষ্ক অবস্থা বিরাজ করে, বিশেষ করে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক অবস্থা বিরাজ করে থাকে। ওকে, এরপর আসছে কিনা শুষ্ক শীতকাল। ওকে, তো যে সমস্ত অঞ্চলে শীতকাল শুষ্ক, আমাদের সাধারণত মৌসুমী জলবায়ু বা ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের কাছে কিন্তু শুষ্ক শীতকাল দেখা যায়, আমাদের কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যায় না শীতকালে। এরপরে আসছে কিনা মৌসুমী জলবায়ু। ওকে, এটাও একটি ভাগ রয়েছে যে মৌসুমী জলবায়ু। আমাদের ক্রান্তীয় অঞ্চলে কিন্তু সব জায়গায় মৌসুমী জলবায়ু দেখা যায় না। কোথায় দেখা যায় না, আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশে বা নেপাল এই কিছু অংশ কিন্তু আমরা যেহেতু মৌসুমী জলবায়ুটা প্রত্যক্ষভাবে দেখতে পাই। ওকে, এরপর আসছে কিনা বড় হাতে এস। বড় হাতে এসে তিনি মরুপ্রায় বা স্টেপ, যেখানে কিন্তু আমাদের অঞ্চলটি আমাদের স্বাভাবিক জায়গা থেকে মরুপ্রায় বা মরুর দিকে এগোতে থাকে। সেই সমস্ত অঞ্চলে যে কাঁটা জাতীয়, হালকা কাঁটা জাতীয় বাবলা গাছ জাতীয় বা হালকা খেজুর গাছ জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় তা আমরা বলে থাকি স্টেপ বা মরুপ্রায়। আর একটা হচ্ছে একদম মরুভূমি অঞ্চল, যেখানে কিন্তু খুবই কাঁটা জাতীয় ফণিমনসা, ক্যাকটাস এই সমস্ত যে উদ্ভিদ জন্মায়, সেই সমস্ত অঞ্চলকে আমরা যেটা আমরা ডিনোট করছি ডাব্লিউ দিয়ে, বড় হাতে ডাব্লিউ। ওকে, এরপর আছে বড় হাতে টি, হচ্ছে তুন্দ্রা অঞ্চল। ওকে, যে সমস্ত অঞ্চলে আমরা ঝাউ গাছ জাতীয় বা আমরা যে ত্রিকোণাকার, যেখানে বরফ জমতে না পারে পাতার মধ্যে এরকম ধরনের উদ্ভিদ দেখা যায়, সেই অঞ্চলে তুন্দ্রা অঞ্চল, যেখানে কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পর্যন্ত যেতে দেখা যায়। ওকে, এরপরে সর্বদা বরফাবৃত, যেখানে সবসময় কিন্তু মাইনাসে বা হিমাঙ্কের নিচে তাপমাত্রা থেকে থাকে, এই ধরনের অঞ্চলকে আমরা বলে থাকি সর্বদা বরফাবৃত অঞ্চল। ওকে, এই সমস্ত অঞ্চলগুলো আমরা নামগুলো মুখস্থ করতে হবে আমাদের, এবং এই সমস্ত অঞ্চলের নামগুলো এইভাবে লেখার পরে কি করবো আমরা, যে প্রধান যে ভাগটা রয়েছে সেই ভাগের নাম করা করবো, এবং কি কি জলবায়ু অঞ্চল তিনি ব্যাখ্যা করেছেন সেগুলো আস্তে আস্তে করবো। চলো তাহলে আমরা এবার সমস্ত টোটাল আমরা জলবায়ুর যে ভাগগুলো করেছেন সেগুলি দেখবো। তো আমাদের এটা দেখা হয়ে গেছে। এরপর আসছে আমাদের এই বিভাগে এ এফ। তো এ এফ যদি আমরা বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, ক্রান্তীয় বৃষ্টিবহুলের সঙ্গে সর্বদা আর্দ্র, মানে যেটা আমাদের নিরক্ষীয় বৃষ্টিবহুল অঞ্চল, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, সেটাকে আমরা ক্রান্তীয় বা নিরক্ষীয় বলেছি এখানে। তো নিরক্ষীয় বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে আমরা এ এফ দিয়ে ডিনোট করতে পারা গেছে। ওকে, এরপরে হচ্ছে এ ডাব্লিউ। এ ডাব্লিউ কি না, এতে আমরা বলছি ক্রান্তীয়, আর ডাব্লিউতে আমরা কি দেখবো শুষ্ক শীতকাল। না যে সমস্ত অঞ্চল বিশেষ করে আমাদের ক্রান্তীয় অঞ্চলে জলবায়ু দেখা যায়, ওকে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু শুষ্ক শীতকাল অঞ্চল দেখা যায়। যেমন বিশেষ করে আমরা বলতে পারি যে আমাদের আফগানিস্তান, পাকিস্তান বা আমাদের মায়ানমার, বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে যেখানে মৌসুমী বায়ুর প্রভাব কম দেখা যায়, কিন্তু সেখানে শুষ্ক শীতকাল হয়, কারণ সেখানে ক্রান্তীয় অঞ্চলে প্রভাব থাকার কারণে। ওকে, তো এই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের যে ধরনের জলবায়ু দেখা যায় সেই সমস্ত জলবায়ু আমরা বলি এ ডাব্লিউ। এরপর হচ্ছে এ এম, যেটা আমাদের পুরোপুরি ভারতবর্ষের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। ওকে, তো এর পার্টে এবারেই ছিল। এরপর আছে বি এর পার্ট। বি পার্টে বি এস। বি এস মানে যে বি মানে আমরা পড়েছিলাম মরু, আর মরু এস মানে পড়েছি কিনা মরু প্রায়। তাহলে সাধারণত যে সমস্ত অঞ্চলে মরু প্রায় জলবায়ুর দিকে বিরাজ করে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বছরে আমরা বলতে পারি 25 সেন্টিমিটারের কাছাকাছি, বা 25 থেকে 27 বা 28 30 এরকম সেন্টিমিটার আমাদের যে বৃষ্টিপাত সেটি দেখা যায়। ওকে, বোঝা গেল। এরপর আছে বিডাব্লিউ, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 25 সেন্টিমিটারের কম, সেই সমস্ত অঞ্চল কিন্তু মরু অঞ্চল হিসাবে পরিগণিত হয়, এবং সেই সমস্ত অঞ্চল একদম পুরো মরু জলবায়ু অঞ্চলে দেখা যায়। এরপর আসছে কিনা আমাদের মরুর পরে সি, যেটা আমাদের বলেছিলাম সি ক্ষেত্রে কি বলেছিলাম না, মধ্য অক্ষাংশ মৃদু শীতযুক্ত বৃষ্টিপাতযুক্ত জলবায়ু অঞ্চল, বা আমাদের বলতে পারো উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল, যেটা আমাদের ভূমধ্যসাগরীয় অঞ্চলের কাছাকাছি অঞ্চল বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে পড়বে, এই সমস্ত অঞ্চল যেটা দেখা যায় সেটা। এরপরে আসছে আমাদের কিনা সি এফ, না আমাদের সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে যে অঞ্চল সর্বদা বৃষ্টিপাত বেশিরভাগ বৃষ্টি হতে দেখা যায়, সেই সমস্ত অঞ্চলকে ডিনোট করা যাবে সি এফ। তবে সি এস, সি এস বলতে যেখানে শুষ্ক গ্রীষ্মকাল দেখা যায়, ভূমধ্যসাগরীয় অঞ্চল যে সমস্ত শুষ্ক গ্রীষ্মকাল অঞ্চল, সেটি আমরা বলতে পারি সি এস এর সাহায্যে। আর সি ডাব্লিউ, না সি ডাব্লিউ কিনা শুষ্ক শীতকাল, না নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও যে অঞ্চল শুষ্ক শীতকাল দেখা যাবে আর গ্রীষ্মকালে হয়তো আর্দ্রতা দেখা যাবে এবং বৃষ্টিপাত হতে দেখা যাবে, এই অঞ্চলকে আমরা ডিনোট করবো কি হবে না সি ডাব্লিউ দিয়ে। এরপর আসছে আমাদের ডি বিভাগ। ডি বিভাগে কি বলা হচ্ছে না, মধ্য অক্ষাংশ তীব্র
তীব্র অঞ্চল, যেটা আমাদের বলতে পারি মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল, যেখানে কিন্তু আমাদের 45 ডিগ্রি থেকে আমরা 66 ডিগ্রি কাছাকাছি অঞ্চল যে বা 70 ডিগ্রি কাছাকাছি অঞ্চল, সেই অঞ্চলকে আমরা বলবো কি না মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল। এখানে ডিএফ এর মাধ্যমে কিন্তু সর্বদা আর্দ্র, যে সমস্ত অঞ্চলে শীতের পরিমাণ প্রচুর, অনেকটাই শীতের পরিমাণ বেশি এবং সেই অঞ্চল যখন বৃষ্টিপাত দেখে অঞ্চলে দেখালে বেশি পরিমাণে দেখা যায়, তাকে আমরা ডিনোট করতে পারি ডিএফ দিয়ে। ওকে, এবার ডিডাব্লিউ দিয়ে আমরা কি ডিনোট করবো না যে সমস্ত অঞ্চল প্রচণ্ড পরিমাণে শীত থাকার ফলে সেই অঞ্চলে কি হয় না গ্রীষ্মকাল আর্দ্রতা হয় এবং শীতকাল শুষ্ক হয়, এই ধরনের অঞ্চলকে আমরা ডিনোট করবো ডিডাব্লিউ দিয়ে। আর পরে থাকলো আমাদের ই অঞ্চল। তো ই কে আমরা দুটো উপবিভাগে ভাগ করতে, একটা টি আর একটা এফ। টি বলে আমরা কি বলেছিলাম, টি হচ্ছে তুন্দ্রা অঞ্চল, না যে সমস্ত অঞ্চল আমাদের 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মেরু অঞ্চল পর্যন্ত দেখা যায়। না আমাদের 60 ডিগ্রি থেকে যে অঞ্চল শুরু হলো প্রায় 80-85 কাছাকাছি অঞ্চল বা 80 কাছাকাছি, সেই অঞ্চলে কিন্তু একদম সবসময় বরফ দেখা যাবে তা না, বছরের বিভিন্ন সময় বরফে ঢাকা থাকলেও সেই অঞ্চল কিন্তু গাছপালা জন্মাতে দেখা যাবে এবং সেই অঞ্চল তুন্দ্রা অঞ্চল, যেখানে কিন্তু 0 ডিগ্রি থেকে তাপমাত্রা 0 ডিগ্রি আসবে বা খুব বেশি হলে 1-2 ডিগ্রি এবং -10 ডিগ্রির মধ্যে যেখানে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ওকে, আর সেই অঞ্চলকে আমরা বলে থাকি তুন্দ্রা অঞ্চল। ওকে, না তুন্দ্রা অঞ্চল। এরপর হচ্ছে ইএফ, যেখানে অঞ্চলে কিন্তু -10 কি 30-40 মাইনাস তাপমাত্রা সবসময় বিরাজমান, একদম মেরু অঞ্চল, বিশেষ করে আন্টার্কটিকা আর আমাদের যেখানে ওপরে গ্রিনল্যান্ড যেটা আমরা বলতে পারি আইল্যান্ড, সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের যে বরফ দেখা যায় সেই বরফ সর্বদা কিন্তু এই অঞ্চলকে করে, যেখানে সর্বদা বরফাবৃত থেকে যায় মেরু অঞ্চল। ওকে, বোঝা ছিল? এই ছিল আমাদের যে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ। আশা করি তোমার বুঝতে পেরেছো তোমরা। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বেশি করে শেয়ার করো, যাতে পরবর্তীকালে ভিডিও আমি আরও বেশি বানাতে পারি এবং তোমাদের সামনে তুলে ধরতে পারি। ওকে, তো থ্যাংক ইউ ভিডিও দেখার।